হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আমি আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের তোমাদের প্রথম ক্লাস আমি শুরু করছি, যেখানে আমরা আলোচনা করব আজকে দ্বিতীয় অধ্যায় থেকে ডে 1 এর ক্লাস। আজকে আমরা টোটাল 12টা ক্লাস নেব এখান থেকে, এবং তারপরে তোমাদের এমসিকিউ যা আসবে তোমরা পারবা। আমি আবারও বলছি, বিস্তারিত আলোচনা হবে, কিন্তু এখানে না শুধুমাত্র বোর্ডের মধ্যে কয়েকটা এমসিকিউ প্রশ্ন তুলে নিয়ে তোমাদেরকে সঙ্গে আলোচনা করলাম এমনটা নয়। তোমরা যদি ডিটেলসে পড়তে চাও এবং জানতে চাও, আমাদের ক্লাসগুলোকে অবশ্যই রেগুলারলি দেখো। তো আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান সমূহ যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, সেখান থেকে আজকে ডে 1 এর ক্লাস। আমাদের টোটাল 12টা ক্লাস হবে, ডে 12 অবধি ক্লাস হবে। ডে 1 থেকে শুরু করে এই অধ্যায়ের উপরে 12টা ক্লাস পাবা, সেখান থেকে এমসিকিউ সব কমপ্লিট হবে। ধৈর্য ধরে শেষ অবধি আজকের ক্লাসটি করো, ভালো না লাগলে পরের দিন থেকে ক্লাস দেখো না। গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে তোমাদের আর পলিটিক্যাল সায়েন্সে মানে বোরিং লাগবে না। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো, অনেকের বোরিং লাগে, যাও খালি বই থেকে এমসিকিউ পড়ো, একটার পরে একটা এমসিকিউ পড়ো। তো সেইভাবে না করে আজকে একটু অন্যভাবে আমরা তোমাদেরকে পড়াবো, অন্যভাবে দেখাবো, শেখাবো। তোমরা যদি লাইভ ক্লাস আমাদের কাছে করতে চাও বা আমার কাছে সরাসরি পলিটিক্যাল সায়েন্সটা পড়তে চাও, তাহলে কিন্তু কিভাবে জয়েন করবে ক্লাসের শেষে আমি বলে দেবো। ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি দেখো, প্রথমে ক্লাস নিয়ে নেই, তারপরে অন্যান্য বিষয়গুলো বলবো। যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবে লাস্টে চ্যানেলটা, ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না। নেক্সট ডে থেকে আর ভিডিও দেখতে হবে না, আমি কথা দিচ্ছি। চলো দেখো কি বলছে। প্রথমত আমাদের উচ্চ মাধ্যমিকে টোটাল 6টা চ্যাপ্টার রয়েছে তৃতীয় সেমিস্টারে। সেই 6টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার আমি স্কিপ করে দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু করছি। এবং প্রথম চ্যাপ্টারের আমাদের যেহেতু ক্লাসটা হয়ে গেছে অনেকটা, সেহেতু আমরা কিন্তু আজকে দ্বিতীয় অধ্যায় থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি। দেখো প্রথমত আমাদের যদি আমরা স্টোরিটাকে জানতে চাই, তাহলে আমরা কি দেখবো এখানে। ভাববো একটা গল্প করছি, এবং আজকের ক্লাসটার পরে আমি কিন্তু শুধুমাত্র ওয়ান লাইনার টাইপের করে তোমাদের যে জিনিসটা আছে পুরো জিনিসটা বুঝিয়ে দেবো। দেখবা আজকের ক্লাসের পরে তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সে এই যে প্রথম ডে 1 এর ক্লাস কোনো কনফিউজ থাকবে না। আমি বলছি, প্রথমে আমরা একটু জাতিসংঘ বা লিগ অফ নেশনস এর ব্যাপারে একটু জানবো, ঠিক আছে। চ্যাপ্টারটার নাম সম্মিলিত জাতিপুঞ্জ হলেও একটু জানবো বিষয়টা কি, খায় না মাথায় দেয়, তাহলে সেই জিনিসটা একটু জেনে নেই। প্রথমত আমরা জানি 1914 সালে কি হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ। ধ্যান দেবে, এখানে লেখা আছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল 1914 থেকে 1919 পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914-তে, সমাপ্তি হয়েছিল 1919-এ। তাহলে একটা যুদ্ধ সমাপ্তি কখন হয়? মনে করো তুমি আর তোমার বোন, বা তুমি আর তোমার ভাই মিলে মারামারি করছো কোনো একটা জিনিসের জন্য। এবার কেউ না কেউ একজন তো জিতবে, এবং জিতবে কখন বা ছাড়বে কখন? যখন কিন্তু তাদের মধ্যে একটা মধ্যস্থতা হবে। মধ্যস্থতা বিষয়টা কি? মনে করো দেখা গেল একটা পুতুল নিয়ে দুজন মিলে, দুটো বাচ্চা মিলে মারামারি করছে। একটা পুতুল নিয়ে, একটা টেডি বিয়ার নিয়ে দুজন বাচ্চা মারামারি করছে। দেখা গেল আমার বাচ্চা আর একজন কারো বাচ্চা মারামারি করছে। এবার আমি গেছি তার বাড়িতে ঘুরতে, এবার সেই বাড়ির বাচ্চাটা টেডি বিয়ার নিয়ে খেলছে। আমার মেয়ে বলছে সেটা লাগবে পাপা, আমার ওটা লাগবে। আমি তখন কি করবো? তাহলে ঝগড়াটাকে থামিয়ে বলবো যে পাপাই তুমি ওরটা ওকে দিয়ে দাও, চলো তোমাকে এক্ষুনি আমি বাজার থেকে একটা পুতুল কিনে দেবো, বা পরে আমি একটা পুতুল তোমায় কিনে দেবো, বা পরে একটা টেডি তোমায় কিনে দেবো। তারপর তো তাদের মধ্যে ঝগড়াটা থামবে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1919 খ্রিস্টাব্দ, এই সময়কালের মধ্যে। এবার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে কিন্তু বিশ্বে শান্তি প্রতিষ্ঠা। এই যে আমি বললাম যে দুটো বাচ্চার মধ্যে ঝগড়া কে থামালো? আমি থামালাম। কি করে থামালাম? আমার বাচ্চাকে আমি বললাম কি, বাবা তোমাকে একটা টেডি বিয়ার আমি পরে কিনে দেবো, তারপরে থামলো। ঠিক একইভাবে প্রথম বিশ্বযুদ্ধ থেমেছিল একটা মানে কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। এই প্রতিষ্ঠানের নাম হলো লিগ অফ নেশনস, যেটাকে আমরা বলি জাতিসংঘ। এই জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হলো? এখানে বলছে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার প্রেক্ষিতে বিশ্ব শান্তি স্থাপনের জন্য 1920 সালের 10ই জানুয়ারি জাতিসংঘ বা লিগ অফ নেশনস কিন্তু প্রতিষ্ঠিত হলো, বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য। যে বিশ্বযুদ্ধ দীর্ঘ 14 থেকে শুরু করে 19 পর্যন্ত দীর্ঘদিন যাবত, অর্থাৎ 6 বছর যাবত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলে যাচ্ছে, 6 বছর 7 বছর ধরে। তাহলে এই 5 বছর 6 বছর ধরে এই যে যুদ্ধটা চলে যাচ্ছে, এই যুদ্ধটাকে থামানোর জন্য নিশ্চয়ই কাউকে প্রয়োজন। যেমন আমি আমার দুই বাচ্চার ঝগড়া থামিয়েছি, ঠিক একইভাবে ঝগড়া থামানোর জন্য কি প্রয়োজন? শান্তি ফিরিয়ে আনার জন্য কি প্রয়োজন? একটা স্থায়ী প্রতিষ্ঠান, যেটা ছিল এখানে জাতিসংঘ বা লিগ অফ নেশনস। ওকে, এবার কি হলো? এবার জাতিসংঘ তো প্রতিষ্ঠিত হলো, কিন্তু জাতিসংঘ কি থামলো? মানে জাতিসংঘ কি তার মানে সমস্ত ক্রিয়াকলাপগুলো ঠিকঠাক ভাবে করতে পারলো? এক কথায় না। কেন? তার কারণ আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। যদি সে শান্তি ফিরিয়ে আনতে পারতোই জাতিসংঘ, তাহলে কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না। ঠিক 20 বছরের মধ্যে 1939 সালে আবার শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা 1945 সাল পর্যন্ত চলেছিল। তাহলে এখানে বলছে নানা ত্রুটির কারণে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু রোধেও ব্যর্থ হয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্ভবপর হয়েছিল।
1939 থেকে শুরু করে 1945 অবধি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কাল কিন্তু এই সময়কালটা কিন্তু ছিল। 1939 থেকে শুরু করে 1945 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 20 বছরের মধ্যে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এটা রোধে কিন্তু ব্যর্থ হয়েছিল। এবং 1946 সালের 19শে এপ্রিল কিন্তু এই যে জাতিসংঘ যেটা আমরা জানলাম লিগ অফ নেশনস, এটা কিন্তু বিলুপ্তি ঘটলো। কারণ যেহেতু এ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, তাহলে যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না তার কোনো প্রয়োজন নেই, তাহলে এইভাবে কিন্তু এই জাতিসংঘ বিলুপ্ত হলো। এবার 1939 সাল থেকে শুরু করে 1946 সাল পর্যন্ত জাতিসংঘের অস্তিত্ব থাকলেও তা ছিল মূলত কিন্তু কাগজে কলমে। কারণ 1945 সালে কিন্তু মানে ইউএনও, যেটাকে আমরা বলবো পরবর্তীতে জানবো, ইউএনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, যেটাকে আমরা বলছি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, যেটাকে বলি সম্মিলিত জাতিপুঞ্জ। এটা প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু পুরোপুরিভাবে এই জাতিসংঘে লুপ্ত হলো। 1946 এর 19 এপ্রিল কিন্তু এটা বিলুপ্ত ঘটলো, কিন্তু ততদিন পর্যন্ত ছিল ওর অস্তিত্ব কিন্তু খাতা কলমে। ঠিক আছে, শুধুমাত্র খাতা কলমে। চলে আসবো পরবর্তী পেজে, কি আছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের ব্যাপারে এখন জানবো। বলছে আন্তর্জাতিক শান্তি, মানে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, বিভিন্ন দেশের মধ্যে আবার গরমাগরমি চলছে, আবার টেডি বিয়ার নিয়ে ঝড় লাগছে, তার মানে আবার থামাতে হবে, তার মানে আবার কাউকে লাগবে। ঠিক একইভাবে কিন্তু কি হলো এখানে, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস, ঠিক আছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন আমরা যেটাকে বলি ইউএনও, সংক্ষেপে বলছি আমরা ইউএনও, মানে ইউ ফর ইউনাইটেড, এন ফর নেশনস, ও ফর অর্গানাইজেশন। তাহলে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন কিন্তু প্রতিষ্ঠিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য কি নির্মাণ করা হয়েছিল, জাতিসংঘ বা লিগ অফ নেশনস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি প্রতিষ্ঠিত হয়েছিল, ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। কথাটা ভালো করে মনে রাখবে। তো বলছে নিরাপত্তা রক্ষার জন্য 1945 সালের 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত ছিল। ডেটটা মনে রাখবে, 24শে অক্টোবর, যার জন্য 24শে অক্টোবরকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে কিন্তু ধরা হয়। আচ্ছা, মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, মার্কিন প্রেসিডেন্ট ছিল সেই সময় 1945-এ, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের ব্যাপারে কিন্তু প্রথম উদ্যোগী হয়েছিলেন। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট যে ছিল রুজভেল্ট, সেই রুজভেল্ট কিন্তু সর্বপ্রথম যে সম্মিলিত জাতিপুঞ্জ বলে কোনো একটা সংস্থা বা ইউএনও বলে কোনো একটা সংস্থা প্রতিষ্ঠিত করতে হবে, বিশ্বের শান্তি ফিরিয়ে আনতে হবে, সেটার কিন্তু কথা সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট তোমার হচ্ছে রুজভেল্ট বলেছিল 1945-এ। নেক্সট বলছে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস নামটি কিন্তু এই রুজভেল্টেরই দেওয়া। তাহলে এই যে যেহেতু তিনিই প্রথম এটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছিল, তাহলে এই নামটাই কিন্তু তারই দেওয়া। এবার 1939 সালের নভেম্বর মাসে বেসরকারি উদ্যোগে কিন্তু শান্তির সংগঠন সম্পর্কিত কমিশন কিন্তু গঠিত হয়েছিল, অর্থাৎ শান্তির জন্য। 1939 থেকে, যেহেতু 1939-এ শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে পরেই তারপর থেকেই চিন্তাধারা শুরু হয়ে গেছিল, না বিশ্বে এখন শান্তি ফিরিয়ে আনতে হবে। তাহলে সেখান থেকে কিন্তু শান্তি প্রতিষ্ঠার কথা কিন্তু ভাবা হয়েছিল। ক্লিয়ার? চলে আসবো পরবর্তী স্লাইডে। এইবার আমি কি বললাম, 1939 থেকে শুরু করে 1945, অর্থাৎ 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, কিন্তু 1941 থেকে শুরু হলো বিভিন্ন চুক্তি বা বিভিন্ন সম্মেলনগুলো বা বিভিন্ন ঘোষণা জারি হয়েছিল। তার প্রথম যে কাজটা করা হয়েছিল সেটা হলো লন্ডন ঘোষণা, অর্থাৎ ইউএনও তখনও প্রতিষ্ঠিত হয়নি। আমরা ইউএনও প্রতিষ্ঠার আগের ঘটনাগুলো পড়ছি, কি করে প্রতিষ্ঠিত হয়েছিল, ধীরে ধীরে যাচ্ছি আমরা। তাহলে সবার প্রথমে কি বললো, লন্ডন ঘোষণা। বলছে জাতিপুঞ্জ গঠনের জন্য প্রথম আনুষ্ঠানিক বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1941-এর কিন্তু 12ই জুন লন্ডনে হয়েছিল, এটা ইংল্যান্ডে। ঠিক আছে, তো লন্ডন ঘোষণাপত্র ছিল সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক আনুষ্ঠানিক প্রয়াস। এখানে প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা লাইন থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন করা হবে। আমি এই যে বিষয়টা আজকে পড়িয়ে দিচ্ছি, এবং তোমরা এরপরে কিন্তু এমসিকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো ধারাবাহিকভাবে। ক্লাসগুলো যদি আমাদের করো, আমি ধারাবাহিকভাবে কন্টিনিউ পরপর জিনিসগুলো তোমাদের মাথার মধ্যে একদম বসিয়ে দেবো, কথা দিচ্ছি। তাহলে প্রথম কি হলো, লন্ডন ঘোষণা। তাহলে লন্ডন ঘোষণাটা কি ছিল, প্রথম আন্তর্জাতিক আনুষ্ঠানিক প্রয়াস সম্মিলিত জাতিপুঞ্জের। ঠিক আছে, এবার এরপরে আসলো আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার, যেটাকে আমরা বলি আটলান্টিক চার্টার। কি হয়েছিল এখানে, 1941 সালের 14ই আগস্ট হয়েছিল। এটা হয়েছিল 12ই জুন, জুলাই মাস বাদ দিয়ে আগস্ট মাসের 14 তারিখে কিন্তু কি হলো, ঠিক এক মাস দুদিন পরে আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েলস বলতে একটা যুদ্ধ জাহাজ ছিল, সেই যুদ্ধ জাহাজে কিন্তু
আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল দুজন নেতার মধ্যে। কোন দুজন নেতা ছিল? বলছে আটলান্টিক সনদে স্বাক্ষরকারী দুজন প্রধান নেতা ছিলেন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই দুজনের নামটা মনে রাখবে। আটলান্টিক সনদ কবে কার কার মধ্যে হয়েছিল? 1941 সালের 14ই আগস্ট। ঠিক আছে, প্রিন্স অফ ওয়েলস নামে যুদ্ধ জাহাজে, মানে আটলান্টিক মহাসাগরে একটা যুদ্ধ জাহাজ ছিল, তার নাম প্রিন্স অফ ওয়েলস। সেখানে দুটো দেশের রাষ্ট্রপ্রধান কে কে ছিল বললাম? ব্রিটিশ প্রধানমন্ত্রী মানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল এবং আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এদের মধ্যে কিন্তু হয়েছিল। তাহলে রাশিয়া বলছি, আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে কিন্তু এই চুক্তিটা হয়েছিল, সনদটা। 1941 সালের 24শে সেপ্টেম্বর, অর্থাৎ আগস্টের পরের মাসে, অর্থাৎ প্রায় 20 দিন পরে, ঠিক আছে, আগস্ট মাস থেকে 20 বলছি, প্রায় 40 দিন পরে কি হয়েছিল? আগস্ট সেপ্টেম্বর, 24শে সেপ্টেম্বর, পরের মাসে 24, মানে 14 থেকে 24 অব্দি 10 আমি ধরলাম, আর এক মাস পুরো, তাহলে 40 দিন পরে সোভিয়েত ইউনিয়ন সহ আরো কয়েকটি রাষ্ট্র কিন্তু এই সনদে যোগদান করেছিল। তাহলে প্রথম দিকে আমরা দেখতে পাই যে অত কেউ যোগদান করেনি, কিন্তু পরবর্তীকালে কিন্তু এখানে রাশিয়াও যোগদান করেছিল এবং আরো অন্যান্য দেশগুলোও কিন্তু এতে যুক্ত হয়েছে, যেমন চীন বলতে পারি আমরা, ফ্রান্স বলতে পারি, ঠিক আছে, এই সমস্ত দেশগুলোও কিন্তু যুক্ত হয়েছিল। চলে আসবো পরবর্তী স্লাইডে। মনে রাখবা কি কি ঘটনাগুলো ঘটছে। তাহলে লন্ডন ঘোষণা হলো, তারপরে আটলান্টিক সনদ হলো, একদম গল্পের মতন করে মনে রাখো জিনিসগুলো। নেক্সট কি আছে? নেক্সট আছে ওয়াশিংটন ঘোষণা। ওয়াশিংটন ঘোষণা বা ওয়াশিংটন ডিক্লারেশন। এখানে কি বলছে? এটা পরের বছর, অর্থাৎ 1941-এ দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে লন্ডন ঘোষণাপত্র, একটা হচ্ছে আটলান্টিক সনদ। এবার আসবে কি 1942 সাল, পরপর দেখো 1945 এটা হয়েছিল ইউএনও প্রতিষ্ঠিত, ইউএনও 24শে অক্টোবর, ঠিক আছে, 24শে অক্টোবর। কিন্তু তার আগে যে কতগুলো ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে পড়ছি। কি বলছে? 1942 সালের 1 জানুয়ারি ওয়াশিংটনে রুজভেল্ট, চার্চিল, লিটভিনভ ও টিভি সুং একটি দলিলে স্বাক্ষর করেছিল। এবার পরীক্ষায় প্রশ্ন ম্যাচিং করে করে দেখবে, তোমাদের ম্যাচিং প্রশ্ন আসে। সেখানে রুজভেল্ট কে ছিল? এটা ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের। চার্চিল ছিল কে? উইনস্টন চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী, আমি একটু আগে বলছিলাম ইংল্যান্ড। ম্যাক্সিম লিটভিনভ ছিল, এটা রাশিয়ার পররাষ্ট্রপ্রধান, ইউএসএসআর বলি আমরা সংক্ষেপে, ইউনাইটেড স্টেটস অফ সভেরিয়ান রাশিয়া। দেন টিভি সুং ছিল চায়না, ঠিক আছে। এরা মিলে কিন্তু এই ওয়াশিংটন কনফারেন্স করেছিল। আবার বলছে 1945-এ 4টা দেশের প্রতিনিধি, ইউএসএ, ইংল্যান্ড, তারপরে হচ্ছে রাশিয়া এবং চীন, এই 4টা দেশের প্রতিনিধির মধ্যে কে কে ছিল? রুজভেল্ট, চার্চিল, লিটভিনভ এবং টিভি সুং। এরা মিলে কিন্তু কি করেছিল? এই ওয়াশিংটন কনফারেন্সটা করেছিল 1942 এর 1 জানুয়ারিতে। কি বলছে? ওয়াশিংটন সম্মেলনে কিন্তু প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ শব্দটি ব্যবহার করা হয়েছিল এবং রুজভেল্ট করেছিল এটা। আমি প্রথমেই বললাম যে পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করা হয়েছিল বা শব্দটি তুলে ধরা হয়েছিল, তাহলে বলতে হবে ওয়াশিংটন কনফারেন্সে। আমি দেখো প্রত্যেকটা জায়গা থেকে বইয়ে বিশাল লেখা আছে, 1 পাতা 1.5 পাতা প্রতিটা কনফারেন্সের উপরে আছে। আমি অত কিছু দিচ্ছি না, যেটা দরকার তোমাদের উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে এমসিকিউতে যতটুকু ঠিক প্রয়োজন, ওয়ান লাইনের টাইপের একদম বেছে বেছে খুঁটে জিনিসগুলোকে করা হয়েছে। তোমরা খালি জিনিসগুলোকে ফোকাস করো এবং খুব ভালো মতো রেগুলারলি ক্লাসগুলো করো। আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে করতে পারো, আমাদের অফলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচ আছে, যেখানে খুশি অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে, যেখানে খুশি অ্যাডমিশন নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার আমি ভিডিওটি শেষে দিয়ে দিব, সেখান থেকে দেখো, ডেসক্রিপশন বক্সে দেখো, আমাদের সঙ্গে সরাসরি কথা বলো এবং সরাসরি অ্যাডমিশন নিয়ে নাও। চলো নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ভার্জিনিয়া সম্মেলন। ভার্জিনিয়া সম্মেলন বা ভার্জিনিয়া কনফারেন্স, এটা আবার কি ছিল? এটা পরের বছর, আবার ঠিক তার পরের বছর 1941-এ আমি দেখলাম দুটো জিনিস, একটা লন্ডন ঘোষণা, একটা আটলান্টিক সনদ। 1942-এ 1 জানুয়ারিতে আমি কি দেখলাম? ওয়াশিংটন কনফারেন্স। সেখানে সম্মিলিত জাতিপুঞ্জ শব্দটি প্রথম তুলে ধরা হয়েছিল, 4টা দেশের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেছিল। তারপরে আসবো আমরা ভার্জিনিয়া সম্মেলন। ভার্জিনিয়া সম্মেলন কবে হয়েছিল? পরের বছর 1943-এ। পরপর জিনিসগুলো মাথার মধ্যে রাখবো, পরপর জিনিসগুলো সেভ করে রাখবো একের পর এক। লন্ডন ঘোষণা 1941, তারপরে আটলান্টিক সনদ 1941, ওয়াশিংটন কনফারেন্স 1942, ভার্জিনিয়া সম্মেলন 1943। এইভাবে করে মাথার মধ্যে একদম সেভ করে রাখো জিনিসগুলোকে পরপর। দেবা ডেট নিয়ে কোনো পরীক্ষার সময় কিন্তু কনফিউজ হবা না তুমি। তো কি বলছে এখানে? 1943 সালের 18 মে ভার্জিনিয়ার হট স্প্রিং এ সম্মিলিত জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে কি করা হয়েছিল? FAO, আমরা বলবো FAO মানে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। F ফর ফুড অ্যান্ড A ফর এগ্রিকালচারাল, O ফর অর্গানাইজেশন মানে সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে যে খাদ্য এবং কৃষি যে সংগঠন, O ফর অর্গানাইজেশন মানে সংস্থা বা সংগঠন বোঝাই আমরা।
এফ ফর ফুড মানে খাদ্য, এ ফর এগ্রিকালচার মানে কৃষি, ও ফর অর্গানাইজেশন মানে কি সংস্থা বা সংগঠন আমরা বলি। তাহলে এখানে কি খাদ্য কৃষি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এর কথা বলা হয়েছিল ভার্জিনিয়া সম্মেলনে। এই সম্মেলনের ফলে কিন্তু 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে যে কৃষি এবং খাদ্য যে সংগঠনটা থাকবে সেটার কথা বলা হয়েছিল FOA, মানে FAO-টা গড়ে উঠেছিল। আশা করি বুঝতে পেরেছিল। তাহলে ভার্জিনিয়া সম্মেলনে কি হলো মনে রাখতে হবে, ওয়াশিংটন কনফারেন্সে কি হলো মনে রাখতে হবে, তোমার হচ্ছে লন্ডন ঘোষণায় কি হলো মনে রাখতে হবে, তোমার আটলান্টিক সনদে কি হয়েছিল মনে রাখতে হবে। জিনিসগুলো ধারাবাহিক ভাবে কিন্তু তুমি পাচ্ছ, জিনিসগুলো খাতার মধ্যে লিখে লিখে পড়ো। আমি বলছি আমাদের ক্লাসগুলো রেগুলারলি করলে তোমাকে এমসিকিউ প্রথম অবস্থায় সলভ করতে হবে না, 2 মাস পরে এমসিকিউ সলভ করবো আমরা, 2 মাস পরে পড়বো। কিন্তু এই জিনিসগুলো তুমি খাতায় লিখে লিখে পড়ো, দেখবে 100% তুমি পরীক্ষায় কিন্তু তোমার জয় জয়কার হবে। আমি বলছি এমসিকিউ থার্ড সেমিস্টারে কত মার্কস থাকে, পুরোপুরি 40 মার্কস। 40 মার্কসের মধ্যে তুমি পুরোপুরি 40 মার্কসই পাবে, পুরোপুরি 40-তে 40 পাবে টার্গেট। ঠিক আছে, ধ্যান দিও। নেক্সট চলে আসবো আমরা, কি আছে নেক্সট চলে আসবো আমরা, মস্কো ও তেহরান ঘোষণা। প্রথমে হয়েছিল মস্কো দেন তেহরান। ঠিক আছে, মস্কো এন্ড তেহরান কিন্তু সেম না, মস্কো আগে হয়েছিল, তেহরানটা পরে হয়েছিল। মস্কো ঘোষণা আগে হয়েছিল, কিন্তু দুটোই হয়েছিল 1943-তে, দুটোই হয়েছিল 1943-তে। আমি আবার প্রথম থেকে রিভাইজ করি জিনিসগুলো, প্রথম থেকে রিভাইজ করবো। লন্ডন ঘোষণা 1941, দেন আটলান্টিক সনদ সেটাও 1941, দেন ওয়াশিংটন কনফারেন্স 1942, দেন হয়েছিল কি ভার্জিনিয়া সম্মেলন, কবে হয়েছিল 1943। নেক্সট চলে আসলো আমাদের 1943-তে আরো দুটো, কি মস্কো তেহরান, মস্কো তেহরান পরপর দুটো। কি বলছে 1943 সালের 30শে অক্টোবর মস্কো ঘোষণায় বিশ্ব শান্তি রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের কিন্তু ঐক্যমত প্রকাশিত হয়েছিল। এই মস্কো ঘোষণার মধ্যে দিয়েই কিন্তু কি হয়েছিল 4 নং এবং 7 নং ধারার সম্মিলিত জাতিপুঞ্জ নামটি কিন্তু ব্যবহার করা হয়েছিল। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন ধারাগুলো তৈরি হচ্ছিল, যেমন একটা দেশের কনস্টিটিউশন বানালে বিভিন্ন ধারা, উপধারা, প্রস্তাবনা এগুলো আসে, অধ্যায় আসে, ঠিক একইভাবে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো চলে আসছিল। দেন 1943 সালের 1 ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে কি হলো, রুজভেল্ট, স্ট্যালিন, চার্চিল এরা মিলিত হয়ে তেহরান ঘোষণা কিন্তু স্বাক্ষর করেছিল। তাহলে এই জায়গাটায় এসে আমরা রুজভেল্ট তো জানি আমেরিকার, স্ট্যালিন কিন্তু কি ইউএসএসআর, মানে ওখানকার রাষ্ট্র, মানে তোমার রাষ্ট্রপ্রধান আমরা বলতে পারি, ইউএসএসআর এর মানে রাশিয়ার রাষ্ট্রপ্রধান কিন্তু স্ট্যালিন ছিল, জোসেফ স্ট্যালিন। আর চার্চিল কোথাকার ছিল, আমি আগেও বলেছিলাম ইংল্যান্ডের, ENGLAND, ইংল্যান্ডের কিন্তু উইনস্টন চার্চিল ছিল ইংল্যান্ডের। ঠিক আছে, মাথায় রাখবে। তো তেহরান ঘোষণায় কিন্তু তারা স্বাক্ষর করেছিল। তাহলে 1943-তে 30শে অক্টোবর হলো মস্কো ঘোষণা জারি। 1943-এর লাস্ট, মানে তোমার হচ্ছে লাস্ট মাস, অর্থাৎ কি 1 ডিসেম্বরে তোমার হচ্ছে তেহরান ঘোষণা জারি হলো। সেখানে কারা কারা স্বাক্ষর করেছিল, এখানে সম্মিলিত জাতিপুঞ্জ যে কথাটি এটা তুলে ধরা হয়েছিল 4 নং এবং 7 নং ধারায়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ধারাবাহিকভাবে পড়তে হবে। এরপরে যেটা আছে ব্রেটন উডস সম্মেলন, এরপরে আছে ব্রেটন উডস সম্মেলন, আবার বলছি ব্রেটন উডস সম্মেলন 1944, ব্রেটন উডস সম্মেলন 1944। তাহলে যতগুলো তুমি কনফারেন্স গুলো পড়ছো পরপর ধারাবাহিকভাবে মাথার মধ্যে আবার রিমাইন্ড করো। প্রথমে লন্ডন, দেন তোমার হচ্ছে আসবে আটলান্টিক সনদ, দেন ওয়াশিংটন, দেন ভার্জিনিয়া, দেন আসবে মস্কো, দেন তেহরান, দেন আসবে ব্রেটন উডস সম্মেলন। ঠিক আছে, এটা 1944-এ আসবে ব্রেটন উডস সম্মেলন। এখানে কি হচ্ছে 1944 সালে জুলাই মাসে অনুষ্ঠিত এই সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে জাতিপুঞ্জের মুদ্রা ও আর্থিক সম্মেলন নামে কিন্তু এটা পরিচিত লাভ করে। এই সম্মেলনের মাধ্যমেই কিন্তু বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থভান্ডার, যেটাকে IMF বলি, যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তো গড়ে তোলার কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্রেটন উডস সম্মেলনটা, এটার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক মানে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কোন সম্মেলনে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কোন সম্মেলনে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, তার বলতে হবে ব্রেটন উডস সম্মেলনে। IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তৈরি করার কথা বলা হয়েছিল কোন সম্মেলনে, তাহলে বলতে ব্রেটন উডস সম্মেলনে। পরীক্ষায় প্রশ্ন আসে, খুব ভালো করে এটা কিন্তু পড়তে হবে তোমাদেরকে। চলো নেক্সট চলে আসবো আমরা ডাম্বারটন ওকস সম্মেলন এবং ইয়াল্টা সম্মেলন। ডাম্বারটন ওকস হয়েছিল 1944-এ, ডাম্বারটন ওকস হয়েছিল 1944-এ এবং ইয়াল্টা হয়েছিল 1945-এ। কি বলছে দেখো, 1944 সালে ডাম্বারটন ওকস সম্মেলনে জাতিপুঞ্জের সাধারণ সভা, যে জাতিপুঞ্জের অধীনে 6টি সংস্থা আছে, সেই 6টি সংস্থার মধ্যে সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ, এই দুটো সংস্থা গঠনের কথা বলা হয়েছিল ডাম্বারটন ওকস সম্মেলনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1944-এ সম্মিলিত জাতিপুঞ্জের 6টা সংস্থার মধ্যে 2টা সংস্থা
একটা ছিল তোমার হচ্ছে কি বললাম সাধারণ সভা, আর ছিল নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল, অর্থাৎ একটা জেনারেল অ্যাসেম্বলি, একটা সিকিউরিটি কাউন্সিল যেটা আছে, এই দুটা তৈরি করার কথা কিন্তু বলা হয়েছিল। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইয়াল্টা সম্মেলন। এরপর আমরা সান ফ্রান্সিসকো সম্মেলন পাবো 1945 তো 1945 সালের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলনে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র মানে ঠিক হয়েছিল। দেখো, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা, এবং তার সাথে চীনও যুক্ত হবে, কারণ কি এই 5টা রাষ্ট্র ছিল নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য, মানে পার্মানেন্ট মেম্বার অফ সিকিউরিটি কাউন্সিল। নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 15টি, তার মধ্যে 5টা স্থায়ী, 10টা অস্থায়ী। এর 5টা স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে কারা কারা আছে? আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স আর চীন। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চীন, একদম ছোট রাখায় এসে থাকবে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চীন, যাদের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। ভেটো মানে কি আমি খুব সিম্পল ওয়েতে বুঝিয়ে দিচ্ছি। ভেটো কি তোমরা যারা জানো না, হয়তো কেউ 9-10 পড়েছো, তোমরা ক্লাস 9-এই পড়েছো হিস্ট্রিতে, ক্লাস 9 এর হিস্ট্রিতে পড়েছো, কিন্তু যারা জানো না তাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। মনে করো আমরা 5 জন ফ্রেন্ড আছে, এখানেও 5 জন আছে, আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, চীন, আমরা 5 জন ফ্রেন্ড ABCDE 5টা ফ্রেন্ড আছে। এবার 5টা ফ্রেন্ড আমরা ডিসিশন নিলাম যে আজকে আমরা ধুরন্ধর 2 সিনেমা দেখতে যাব, ধুরন্ধর 2 দেখতে যাব আজকে, ধুরন্ধর 2 মুভি। এবার আমাদের সি বন্ধু বলছে আমি যাব না, তার মানে কি আমাদের মুভির প্ল্যান ক্যান্সেল, মানে কি গেলে 5 জনই যাব, না হলে যাব না। তাহলে আমরা মনে করো কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিসিশন নেব, এই যে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, চীন, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেব, কিন্তু এই 5টা স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে কোনো একটা স্থায়ী সদস্য রাষ্ট্র যদি মানা করে দেয়, যদি বলে দেয় যে না এটা সাকসেস হবে না বা এটা করব না, সাপোজ মনে করো ভারত নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায়, আমেরিকা বলছে ঠিক আছে হোক ভারত, কোনো অসুবিধা নেই, রাশিয়া বলছে ঠিক আছে হোক, কোনো অসুবিধা নেই, ইংল্যান্ড বলছে হোক, কোনো অসুবিধা নেই, ফ্রান্স বলছে ভালো, ওয়েলকাম, আসো, কোনো অসুবিধা নেই, চীন বলছে না 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 না, ভারতকে যুক্ত হতে দেবো না। এবার যদি চীন এই কথাটা বলে, মানে কি ভেটো প্রয়োগ ক্ষমতা প্রয়োগ করে দিল, তার মানে কি এই 4 জনের বাপেরও সাধ্য নেই যে ভারতকে যুক্ত করবে, কারণ এটাই কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বার যারা রয়েছে তাদের ভেটো প্রদানের ক্ষমতা। মানে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় না জানানোর যে পদ্ধতি তাকে বলা হয় ভেটো প্রয়োগ ক্ষমতা। এবং ডবল ভেটো মানে পরপর 2বার যদি না জানিয়ে দেয় তাহলে সেটাকে বলে ডবল ভেটো। আমরা যখন নিরাপত্তা পরিষদ করব তখন ডিটেলস আমরা জানবো, ঠিক আছে? তো রাষ্ট্রকে ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত হয়েছিল, অর্থাৎ কি যে এই 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র যে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এটা কিন্তু ইয়াল্টা সম্মেলনে কিন্তু ডিসাইড করা হয়েছিল যে এদের 5 জনের মধ্যে যদি কেউ একজন না বলে দেয় তাহলে জিনিসটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। দেন ইয়াল্টা সম্মেলনে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং উঁচু পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তাহলে আমরা দেখলাম ডাম্বারটন ওক সম্মেলনে 2টা সংস্থার কথা বলা হয়েছিল, একটা সাধারণ সভা এবং একটা নিরাপত্তা পরিষদ, দুটোর কথা বলা হয়েছিল। আবার পরেরটাই যেটা আসবে ইয়াল্টা সম্মেলন, সেই ইয়াল্টা সম্মেলনে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এটা একটা সংস্থা এবং ওচি পরিষদ এটাও একটা সংস্থা। তাহলে 1 নম্বর সংস্থা হয়ে গেল, 2 নম্বর সংস্থা হয়ে গেল, 3 নম্বর সংস্থা হয়ে গেল, 4 নম্বর সংস্থাও কিন্তু হয়ে গেল। টোটাল 6টা সংস্থার মধ্যে 4টা সংস্থা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মধ্যে প্রথম দুটো হয়েছিল ডাম্বারটন ওক সম্মেলনে এবং পরবর্তী দুটো হয়েছিল ইয়াল্টা সম্মেলনে। চলে আসবো পরবর্তী স্লাইডে আমরা। সান ফ্রান্সিসকো সম্মেলন ও প্রতিষ্ঠা, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এই সম্মেলনের মধ্যে দিয়ে, যেটা বলছি আমরা সান ফ্রান্সিসকো সম্মেলন 1945-এ। কি বলছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদ রচনার উদ্দেশ্যে 1945 সালের 25শে এপ্রিল সান ফ্রান্সিসকো সম্মেলন কিন্তু শুরু হয়েছিল। এবং কি হয়েছিল? 1945 সালের 26শে জুন 50টি দেশের প্রতিনিধি দ্বারা জাতিপুঞ্জের সনদ কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এবং গৃহীত হয়েছিল, ঠিক আছে? তাহলে 50টা দেশের প্রতিনিধি দ্বারা কিন্তু জাতিপুঞ্জের সনদ স্বাক্ষরিত হয়েছিল। এই জিনিসটা ভালো করে মনে রাখবা। 1945-এ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সম্মেলনের মধ্যে দিয়ে? তাহলে বলতে হবে সান ফ্রান্সিসকো সম্মেলনের মধ্যে দিয়ে। জাতিপুঞ্জের সনদে একটি প্রস্তাবনা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, 19টি অধ্যায় আছে এবং 111টি ধারা রয়েছে। জাতিপুঞ্জের সনদে কতগুলি প্রস্তাবনা রয়েছে? একটা প্রস্তাবনা রয়েছে। কতগুলি অধ্যায় রয়েছে? 19টি অধ্যায় রয়েছে। কতগুলি ধারা রয়েছে? 111টি ধারা রয়েছে। তো প্রতি বছর 24শে অক্টোবর তারিখটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস প্রথমেই বললাম হিসাবে পালন করা হয়। তাহলে প্রতি বছর 24শে অক্টোবর যে তারিখটা আছে সেই তারিখটা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। নেক্সট বলছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বা নিউ ইয়র্ক শহরে কিন্তু রয়েছে।
দেন প্রতিষ্ঠাকালে যখন স্টার্টিং হয় সম্মিলিত জাতিপুঞ্জ 1945 এ, তখন তার মেম্বার ছিল 51, কিন্তু এখন বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 193টি। প্রত্যেকটা লাইন যে আজকে পড়ালাম, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন কিন্তু বাদ যাবে না। তোমাদের এখান থেকে ডে 1 ক্লাস, এরপরে ডে 2 ক্লাস আসবে, এবার ধারাবাহিকভাবে কিন্তু প্রতিনিয়ত ক্লাসগুলো তোমরা পাবে। এবার যারা ভাবছো যে স্যারের ক্লাসটা ভালো লেগেছে, তারা সাবস্ক্রাইব করো। যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা যদি অনলাইনে সরাসরি আমার কাছে পড়তে চাও, পলিটিক্যাল সায়েন্স বিষয়টি, আমি ইতিহাসও পড়াই, পলিটিক্যাল সায়েন্সও পড়াই, এই দুটো বিষয় আমি পড়াই। এবং আমাদের উচ্চ মাধ্যমিকের আরো বিষয় পড়ানো হয় সেন্টারে, যেখানে বিভিন্ন স্যার ম্যামরা রয়েছেন, তারা বিভিন্ন বিষয়গুলো, যারা স্পেশালিস্ট রয়েছে অন্যান্য সাবজেক্টের জন্য, তারা কিন্তু বিভিন্ন বিষয়গুলো, কেউ এডুকেশন পড়াচ্ছে, কেউ ফিলোসফি পড়াচ্ছে, বিভিন্ন স্যার ম্যামরা বিভিন্ন বিষয়গুলো পড়ায়। তোমরা যদি সরাসরি আমাদের কাছে ভাবছো যে পড়বে অনলাইনে, তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 7076398606। তোমরা ভাবতেই পারো যে কোর্স ফিটা কত, স্যার তো এতক্ষণ পড়েন কিন্তু কোর্স ফিটা তো বললেন না, কত নেবে না নেবে। আমরা তো পড়তে চাই স্যারের কাছে, অনেকেরই ইচ্ছা জেগেছে ক্লাসটা করার পরে যে স্যারের কাছে পড়বো, অ্যাডমিশন নেবো, তাহলে কি করবো? তাহলে ফোন করো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমাদের কোর্স ফিটা কত জানো? তুমি যদি পুরো 1 বছর পড়ো, পুরো 1 বছর অর্থাৎ 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের জন্য একবারে অ্যাডমিশন নাও, তোমার কোর্স ফিটা কত হয়? যদি ধরলাম আমি 200 টাকা করেও যদি মাসে কোনো টিচার পড়ায়, সেখানে 12 মাসে 1 বছর 2টো সেমিস্টার হয়, তাহলে 12 মাস ধরে 12 দুগুণে 2400 টাকা। কিন্তু আমরা কত নিচ্ছি কোর্স ফি জানো? শুধুমাত্র 299 টাকা পুরো বছরের কোর্স ফি। তো দেরি কিসের? আজই যোগাযোগ করো আমাদের ক্লাসে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। কিন্তু তোমরা কিন্তু কমেন্টটা রেখে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।